এরপর হচ্ছে মূলধন কাঠামো নির্ধারণ। ওকে, মূলধন কাঠামো কি আমরা এর আগে দেখে আসছি। মূলধন কাঠামো বলতে যেটা বোঝায় যে বিভিন্ন ধরনের উৎস থেকে মূলধন সংগ্রহ করে সেগুলো দিয়ে সার্বিকভাবে যে মূলধনটা গঠন করা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা ফার্মের লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। ঠিক আছে, প্রত্যেকটা ফার্মের লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তো এই সম্পদ সর্বাধিকরণের জন্য প্রতিষ্ঠানগুলোকে কি করতে হয়? অবশ্যই মূলধন ব্যয়ের হারকে নিচে নামাতে হয়। অর্থাৎ মূলধন ব্যয়ের হার যত বেশি কম হবে, প্রতিষ্ঠানের সম্পদের মূল্য বা প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে লক্ষ্যটা সেটা তত বেশি অর্জিত হবে। ঠিক আছে, যেমন এই যে প্রকল্প মূল্যায়নে আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা প্রতিষ্ঠানের মূলধন ব্যয়ের হার যত কম হবে তত বেশি প্রতিষ্ঠানের বা প্রকল্পের মূল্যটা বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, প্রকল্পের বর্তমান মূল্য তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তো এই মূলধন ব্যয়ের হারটাকে কমানোর জন্য কি করা হয় দেখেন, মূলধন ব্যয়ের হারটাকে কমানোর জন্য একটা কাম্য মূলধন কাঠামো প্রয়োজন। অর্থাৎ কোন কোন তহবিল কোন কোন উৎস থেকে মূলধনটা সংগ্রহ করা হবে। তো মূলধনের উৎস আমরা কি কি জানি, যেমন শেয়ার, ঠিক আছে, শেয়ার, সংরক্ষিত আয়, আর হচ্ছে ঋণ। ঠিক আছে, এর মধ্যে শেয়ার আর সংরক্ষিত আয়, ওকে, তারপর হতে পারে এই শেয়ারের মধ্যে আবার অগ্রাধিকার শেয়ার থাকে। ওকে, ওটা দরকার নেই। শেয়ার আর সংরক্ষিত আয় চিন্তা করি, শেয়ার আর সংরক্ষিত আয়ের উপর যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে লভ্যাংশ প্রদান করতে হয়। ঠিক আছে, লভ্যাংশ প্রদান করতে বা নির্দিষ্ট হারে আয় প্রদান করতে হয়। এখন এই যে যারা ঋণ সরবরাহ করেন, এই ঋণ সরবরাহকারীরা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন। অর্থাৎ ঋণের বিপরীতে তাদের জামানত থাকে। ঠিক আছে, সেই জামানতের কারণে ঋণের সুদ কি হয়, ঋণের যে ব্যয়টা অর্থাৎ ঋণের সুদ যেটা, ঠিক আছে, ঋণের সুদের হার বা ঋণের ব্যয়ের হার সেটা কি হয়, সেটা অপেক্ষাকৃত অন্য কোন মূলধনের উৎস থেকে যে শেয়ার সংরক্ষিত হয় এগুলো থেকে ঋণের ব্যয়ের হার বা ঋণের সুদের হার কম হয়। কারণ কি, প্রথম কারণ হচ্ছে ঋণের যে ঋণ তহবিল যেটা সেটা মূলত সেটা বিপরীতে জামানত থাকে, যে কারণে ঝুঁকি কম বিধায় সেই তহবিলের যোগানদাতাদের অর্থাৎ ঋণদাতাদের কম হারে সুদ প্রদান করা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে কোম্পানির ব্যয় কি হয়, কম হয়, অর্থাৎ ঋণের ব্যয়ের হার কম হয়। আবার এই ঋণ তহবিল ব্যবহার করার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা কর সুবিধা লাভ করে থাকে। যে কর সুবিধাটা আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করে, যখন আর্থিক বিবরণী প্রস্তুত করে তারা প্রথমে তাদের আর্থিক বিবরণী থেকে কর বাদ দেওয়ার আগে তারা তাদের সুদ ও কর পূর্ববর্তী মুনাফা থেকে প্রথমে তারা ঋণের সুদটা বাদ দেয়। এই ঋণের সুদ বাদ দেওয়ার ফলে কি হয়, ঋণের সুদ বাদ দেওয়ার ফলে মুনাফার পরিমাণটা কমে যায়। ঠিক আছে, এই মুনাফার পরিমাণটা কমে যাওয়ার পরে সেই হ্রাসকৃত মুনাফার উপর কর হার চার্জ করা হয়। ফলে কি হয়, ফলে করের পরিমাণটা কি হয়, করের পরিমাণটা আগে থেকে কম প্রদান করা হয়। অর্থাৎ যদি করটা আগে প্রদান করে তারপর সুদ প্রদান করা হতো তাহলে দেখা যেত কর বেশি টাকা কর দিতে হতো, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয় বেশি হতো। কিন্তু যেহেতু ঋণ তহবিল ইউজ করে এবং ঋণের সুদ যেহেতু করের আগে পরিশোধ করতে হয়, যে কারণে মুনাফার পরিমাণ কমে যায়, সাথে সাথে কি হয়, সাথে সাথে করের পরিমাণটাও কমে যায়। অর্থাৎ প্রতিষ্ঠান এদিক থেকে একটা সুবিধা লাভ করে। ঠিক আছে, কাজেই ঋণ তহবিল ব্যবহার করা প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয়ের হারটা মূলধন ব্যয়ের হার কি হয়, ঋণ তহবিল ব্যবহার করলে সর্বনিম্ন হয়। অর্থাৎ এই ঋণ তহবিল হচ্ছে সর্বনিম্ন ব্যয় সম্বলিত মূলধনের উৎস। ওকে, তো এখন একটা প্রতিষ্ঠান যত বেশি ঋণ সংগ্রহ করবে তাদের কি হবে, যত বেশি ঋণ সংগ্রহ করবে তাদের মূলধনের যে ব্যয়, সেই মূলধনের ব্যয় বা ঋণের যে ব্যয়টা সেটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ঠিক আছে, এখন নিচে নামতে থাকলে সাথে সাথে যখন সে ঋণ বেশি ব্যবহার করতেছে, ঋণ যদি বেশি ব্যবহার করে তাহলে কি হবে, সার্বিক যে মূলধনে শেয়ারের যে পরিমাণ, ঠিক আছে, সে শেয়ারের পরিমাণ কিন্তু কমতে থাকবে। অর্থাৎ এই ঋণ যত বাড়বে এই শেয়ারের পরিমাণ তত কি হতে থাকবে,
কমতে থাকবে, ঠিক আছে। আগে যদি ঋণ এতটুকু থাকতো তখন শেয়ারের পরিমাণ ছিল ধরেন এখান থেকে এতটুকু, ওকে, অর্থাৎ শেয়ার তখন বেশি ছিল। এরপর যখন আবার ঋণ বাড়াইতেছে তখন কি শেয়ারের পরিমাণ কমতেছে, তখন এখান থেকে এতটুকু। আবার যদি ঋণ বাড়ে আরেকটু তখন ঋণের পরিমাণ বাড়লো, শেয়ারের পরিমাণ কমে যাবে। ধরেন মূলধনের দরকার হচ্ছে 100 টাকা, ঠিক আছে, 100 টাকা মূলধন দরকার। এখন এখানে আপনি যদি 80 টাকা ঋণ নিয়ে বসে থাকেন তাহলে আপনার শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে হবে কত টাকা, 20 টাকা। আবার আপনি যদি ঋণ নেন 90 টাকা, আপনাদের শেয়ার নিতে হবে, শেয়ার বিক্রি করতে হবে 10 টাকা। তার মানে ঋণ তহবিল বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ঋণ তহবিল বাড়ার সাথে সাথে প্রতিষ্ঠানের শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই কোন প্রতিষ্ঠানকেই তার মূলধনের সম্পূর্ণ অংশ ঋণ দ্বারা সংগ্রহ করতে অনুমতি দেওয়া হয় না। কাজে ঋণের পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেয়ার ইস্যু করেও মূলধন সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে যেটা কথা যে ঋণ গ্রহণ করতে করতে একটা সময় যখন ঋণের পরিমাণ একদম সবচাইতে বেশি পরিমাণে পৌঁছায় তখন শেয়ারের যে সংখ্যা সেই শেয়ারের সংখ্যা হয়ে যায় সর্বনিম্ন, ঠিক আছে। ওই পর্যন্ত ঋণের যে ব্যয় সেই ঋণের ব্যয়টা কি হয়, ঋণের ব্যয়টা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। মানে হচ্ছে মূলধনের ঋণের ব্যয় যেহেতু কম, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি মূলধনের যে সার্বিক ব্যয়, ওকে। যেহেতু ঋণের ব্যয় কম, কাজেই ঋণ যত বেশি বাড়বে আর শেয়ার যত বেশি কমবে, মূলধনের সার্বিক ব্যয় কি হবে, মূলধনের সার্বিক ব্যয় ঋণ বাড়ানোর সাথে সাথে মূলধনের সার্বিক ব্যয় ঋণ তহবিল বৃদ্ধির সাথে সাথে সার্বিক ব্যয় কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু একটা সীমায় যাওয়ার পর যখন আর ঋণ সংগ্রহ করা যাবে না, ঠিক সেই সীমার পরে বা একটা সীমা যাওয়ার পর যখন শেয়ারের পরিমাণ সর্বনিম্ন হবে, ঠিক আছে, শেয়ারের পরিমাণ সর্বনিম্ন হওয়ার পর সেটাও যদি এক্সিড করা হয়, অর্থাৎ ধরেন এখন শেয়ারের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 10 টাকা, ঠিক আছে, এই পর্যন্ত সার্বিক মূলধন ব্যয়ের হার কি হচ্ছে, কমতেছে। কিন্তু এরপরে যে যদি দেখা যায় আরো 5 টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করা, অর্থাৎ 95 টাকা ঋণের মাধ্যমে সংগ্রহ করলো আর 5 টাকা শেয়ারের মাধ্যমে সংগ্রহ করলো, এই পর্যায়ে এসে কিন্তু মূলধনের সার্বিক ব্যয় আবার বাড়তে শুরু করবে, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ সংগ্রহ করলে মূলধনের সার্বিক ব্যয় কি হয়, মূলধনের সার্বিক ব্যয় হ্রাস পেতে থাকে, ঠিক আছে। তো ওই যে নির্দিষ্ট পরিমাণ ঋণ মূলধন, যে পরিমাণ ঋণ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের সার্বিক ব্যয় সর্বনিম্ন হয়, সেটাকে মূলত কাম্য মূলধন কাঠামো বা আদর্শ মূলধন কাঠামো বলা হয়ে থাকে, ওকে। তো এখন দেখব এই যে মূলধন কাঠামো কিভাবে নির্ণয় করলে একটা প্রতিষ্ঠানের যে সার্বিক মূলধন ব্যয় এটা সর্বনিম্ন হয়। আমরা এটা একটা গ্রাফের মাধ্যমে এখন দেখব। খেয়াল করেন, ছিল 0, এই লম্ব বরাবর ভূমি বরাবর আমরা ধরলাম হচ্ছে ঋণের ব্যয়, ওকে, বা ঋণের পরিমাণ এটা বলা যেতে পারে, ঋণের পরিমাণ আর লম্ব বরাবর হচ্ছে মূলধন ব্যয়। এখন মূলধন কাঠামোতে কি কি থাকতে পারে, মূলধন কাঠামোতে থাকতে পারে হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আর হচ্ছে ঋণ, ওকে। তো দেখেন আমরা সংক্ষিপ্ত আইটা এখানে নিলাম না, জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার কারণে। ধরেন যদি একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার দিয়ে তহবিল সংগ্রহ করে তাহলে তাদের মূলধন ব্যয়টা হবে ঠিক এই জায়গায়, ঠিক আছে। যত বেশি একটা প্রতিষ্ঠান যদি ইকুইটি শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করে তাহলে তাদের মূলধন ব্যয় হবে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে ঋণের পরিমাণ 0, দেখেন ঋণের পরিমাণ যখন 0 তখন মূলধন ব্যয় কি এই যে উপরে অবস্থান করতেছে, সবার উপরে, ওকে। তো এটাকে আমরা বলি সাধারণ শেয়ার, ওকে। তো সাধারণ শেয়ারের থেকে আবার অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা একটু কম, ঠিক আছে। তার মানে এখানে যদি আরেকটা শেয়ার আরেকটা উৎস থেকে মূলধন তহবিল সংগ্রহ করা হয়, সেটার আমরা নাম দিলাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার, ওকে।
অর্থাৎ এখন এখন কি হবে যে এই দুই ধরনের তহবিল একসাথে ইউজ করার কারণে মূলধন ব্যয়টা এখানেও থাকবে না এখানেও থাকবে না, একটা মধ্যবর্তী পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, একটা মধ্যবর্তী পর্যায়ে চলে আসবে। ওকে, এখনো কিন্তু ঋণের পরিমাণ কিন্তু শূন্য, এখনো কিন্তু ঋণের পরিমাণ শূন্য, অর্থাৎ এখনো কোনো ঋণ নেওয়া হয় নাই। ওকে, তো এরপর আমরা যেটা দেখব, এরপর আমরা ধরেন আরেক ধরনের মূলধন তহবিল ব্যবহার করব, সেটা হচ্ছে ঋণ। এটা দিলাম হচ্ছে ঋণ। তাহলে এখন সার্বিকভাবে কি হবে দেখেন, যখন ঋণের পরিমাণ শূন্য তখন কিন্তু মূলধন ব্যয় কোথায়, এখানে অথবা এইখানে। ঠিক আছে, যদি অগ্রাধিকার শেয়ার আর সাধারণ শেয়ার মিলে ইউজ করি তাহলে একটা মাঝখানে এই যে এই জায়গাটায় আসতে পারে। ঠিক আছে, আবার যদি তিনটা একসাথে ব্যবহার করি, ঠিক আছে, তিনটা একসাথে ব্যবহার করার কারণে কি হবে দেখেন, তিনটা একসাথে ব্যবহার করার কারণে আমরা ধরলাম ঋণ নিয়ে আমরা কিছু টাকা সংগ্রহ করব, আবার অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে কিছু টাকা সংগ্রহ করব, আবার সাধারণ শেয়ারের মাধ্যমে কিছু টাকা সংগ্রহ করব। তো ঋণের পরিমাণ ধরলাম এই জায়গাটা আছে। ঠিক আছে, তাহলে তখন কি হবে, তখন সাধারণ শেয়ারের যে ব্যয়টা এটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ঠিক আছে, নিচে নামতে 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 এইভাবে অগ্রাধিকার শেয়ার ইস্যু করে আবার এদিকে যেতে থাকবে। ওকে, অর্থাৎ মূলধনের যে সার্বিক ব্যয়টা যেটা দেখালাম এর আগে, যে ভারারোপিত যে গড় ব্যয়টা, সেটা কি হবে, শুধুমাত্র যদি ইকুইটি শেয়ার আমরা ব্যবহার করি তার মানে সবচেয়ে উপরের পর্যায়ে থাকবে। এরপর যদি দুইটা মিলে ইউজ করি তাহলে এখানে থাকতে পারে। ঠিক আছে, আবার যদি আমরা ঋণটা ইউজ করি তাহলে ধরেন তখন এই জায়গায় চলে আসলো। যদি আমরা ঋণ ব্যবহার করি তাহলে এটা আস্তে আস্তে নিচে নামতেছে। ঠিক আছে, ঋণ ব্যবহার করার কারণে কি হয়, ঋণ ব্যবহার করার কারণে মূলধনের যে সার্বিক ব্যয়টা এটা সর্বনিম্ন হয়। তো দেখেন এই যে আমরা ঋণ যখন ব্যবহার করতেছি তখন কি হলো, তখন আস্তে আস্তে এই মূলধনের যে সার্বিক ব্যয়, ঠিক আছে, মূলধনের সার্বিক ব্যয় এটা কমতে শুরু করবে। মূলধনের সার্বিক ব্যয়। ওকে, তো আমরা এটা কি করলাম, ডি দ্বারা ঋণের পরিমাণকে আমরা দেখাচ্ছি হচ্ছে ডি দ্বারা, ডি। ওকে, আর এ বরাবর হচ্ছে WACC, অর্থাৎ মূলধনের ব্যয় যেটা। ঠিক আছে, সার্বিক ব্যয়। তো দেখেন মূলধনের সার্বিক ব্যয় একটা পর্যায়ে এসে কি হলো, একটা পর্যায়ে এসে এটা সর্বনিম্ন হবে। অর্থাৎ এই পরিমাণ ঋণ যদি আমরা ডি পরিমাণ ঋণ যদি ব্যবহার করি তাহলে মূলধনের ব্যয়টা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে নেমে সর্বনিম্ন হবে। আবার যদি এই ডি থেকে বেশি পরিমাণ মূলধন ব্যবহার করি, ডি থেকে বেশি পরিমাণ ঋণ ব্যবহার করি তখন কিন্তু ঋণের ব্যয়টা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। খেয়াল করেন যে ডি এর পরিমাণ যদি এখানে দিয়ে দিই আমরা তখন কিন্তু মূলধনের ব্যয়টা কি হবে, মূলধনের ব্যয়টা তখন এই যে এভাবে চলে যাবে, অর্থাৎ মূলধনের ব্যয়টা এখান থেকে এখানে চলে যাবে। ঠিক আছে, আবার ধরেন ডি থেকে আমরা যদি এই ডি পরিমাণ ঋণ যদি আমরা ডি পরিমাণ না নিয়ে এই জায়গায় ঋণ নেই, ধরলাম এই বিন্দুটার নাম দিলাম এ। ঠিক আছে, এই পরিমাণ ঋণ গ্রহণ করি তখন দেখেন এই পরিমাণ ঋণ কোথায় করবে, এই পরিমাণ ঋণ কিন্তু আবার এই যে এখান থেকে নামবে। ঠিক আছে, এখান থেকে নামবে, এখান থেকে এই যে এই জায়গায়, অর্থাৎ মূলধন ব্যয়টা তখন আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে কাম্য মূলধন কাঠামোতে মূলত ওই নির্দিষ্ট পরিমাণ ঋণ সংগ্রহ করা হবে, যে নির্দিষ্ট পরিমাণ ঋণ সংগ্রহ করলে মূলধনের সার্বিক ব্যয় কি হবে, মূলধনের সার্বিক ব্যয় সর্বনিম্ন হবে। ঠিক আছে, অর্থাৎ ওই পরিমাণ ঋণের যদি কম পরিমাণ ঋণ ব্যবহার করা হয় তাহলে এই যে মূলধনের যে সার্বিক ব্যয় এটা বৃদ্ধি পাবে, আবার ওই নির্দিষ্ট পরিমাণ ঋণ থেকে যদি বেশি ঋণ ব্যবহার করা হয় তাহলে মূলধনের সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে। ওকে, সেটাই হচ্ছে মূলত আদর্শ মূলধন কাঠামো, যে মূলধন কাঠামোতে নির্দিষ্ট পরিমাণ ঋণ ব্যবহার করলে মূলধনের সার্বিক ব্যয় কি হবে, মূলধনের সার্বিক ব্যয় সর্বনিম্ন হবে। ওকে, তাহলে
এই যে মূলধনের সার্বিক ব্যয়টা সর্বনিম্ন করা, মূলধন সার্বিক ব্যয় সর্বনিম্ন করার জন্য কতটুকু ঋণ ব্যবহার করব, সেই ঋণটা কিভাবে সংগ্রহ করব, ঋণের সুদ কতটুকু হবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, কাজেই মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রেও মূলধন ব্যয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।